আমি রুমি, ২১ বছর বয়সী তরুণী। আমাদের এলাকায় আমাকে সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়, কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। শরীরের গঠন ছিল অসাধারণ। যে কেউ আমাকে একবার দেখলে আর চোখ ফিরাতে চায় না। আমার পরিবারে বাবা মা এবং একটি ছোট বোন আছে। আমরা দুই বোনই সুন্দর ছিলাম, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে। আমার মা একসময় খুব সুন্দরী ছিলেন, কিন্তু সময়ের সাথে তার সৌন্দর্য কমেছে। এই বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আমি নিজেকে একটি অপরিচিত ভিড়ে পেলাম। এক মহিলা বললেন, তুমি জানো জেরিন তার পুত্রবধূকে কেমন করে চেক করেন? শুনে আমি অবাক হলাম। তিনি ব্যাখ্যা করলেন, তোমার শাশুড়ি জেরিন একজন ধাত্রী এবং মহিলা গর্ভবতী কিনা তা পরীক্ষা করেন। আমি অনেক ভয়ে ছিলাম, কারণ আমার পেটে অন্য কারো সন্তান ছিল। তা কেউ জানত না। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ছোটবেলা থেকেই আমার পড়ালেখার শখ ছিল। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। আমি সবসময় নতুন জামা, জুতা আর বিয়ের স্বপ্ন দেখতাম। বড় হয়ে কি হতে চাই তা বললে সবাই হাসত। যদিও তখন এসবের গুরুত্ব বুঝতাম না, তবু আমি বাবাকে সব বলতাম। মেইন মার্কেটে তার একটি ফলের দোকান ছিল। সে খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমাদের পরিবারে বাবা মা ঈশ্বরের কাছে দুটি মেয়েকে পেয়েছিলেন এবং আমাদের দেখে রাখতেন। ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি বাড়িতেই ছিলাম। মা আমাকে রান্নাঘরের কাজে জড়াতে চাইতেন। তিনি বলতেন, রান্নার দক্ষতা সারা জীবনের জন্য প্রয়োজনীয়। যদি কোনো মহিলা হান্ডি এবং রুটি রাঁধতে না জানেন, তবে ঘরে তার উপস্থিতি বা অনুপস্থিতি একই। তাই মা প্রতিদিন আমাকে রান্না শেখাতেন। কখনো আমি উৎসাহ নিয়ে শিখতাম, কখনো শুধু মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। মা বলতেন, রুমি, যে কোনো কাজ আবেগের সঙ্গে করলেই শিখবে। একদিন মা হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেলাম এবং দ্রুত বাবাকে খবর দিলাম। বাবা এসে মাকে হাসপাতালে নিয়ে গেলেন। আমরা দুই বোনও তাদের সঙ্গে গেলাম। বাবা বললেন, চিন্তা করো না। কিন্তু আমি বারবার কাঁদছিলাম। মায়ের এমন অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার খোঁজ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তিনি অনেক দিন ধরে ফোন করেননি। একদিন আমি বাবাকে ফোন করলে তা বন্ধ পাই। দোকানে ফোন করে জানতে পারলাম সুনীল সেখানে কাজ করছে। বাবাকে অনেক দিন দেখেনি। সুনীল বাবাকে খুব পছন্দ করতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবার কোনো খবর আছে? তিনি বললেন, না, চাচা এখনও আসেননি। খোঁজার চেষ্টা করব, তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু আমার উদ্বেগ বাড়ছিল। প্রায় ৫ ঘন্টা পর বাবা মা বাড়ি ফিরলেন। আমি মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা বললেন, মাকে ঠিকমতো বসতে দাও। আমি মাকে সোফায় বসালাম। মা খুব ক্লান্ত ছিল। জানতে পারলাম মায়ের রক্তশূন্যতা ও উচ্চ রক্তচাপ ছিল। ডাক্তার তাকে ড্রিপ দিয়ে সুস্থ করেছেন। মা চা চাইলেন, কিন্তু আমি তাকে 2টো ডিম সেদ্ধ করে দিলাম। আমি মাকে বললাম, তুমি বিশ্রাম নাও, সব আমি দেখছি। এরপর ডাল ভাত রান্না করলাম। বোন আমাকে সাহায্য করল। কিছু দিনের মধ্যেই মায়ের স্বাস্থ্যের উন্নতি হল। একদিন মা বললেন, তুমি অনেক বড় হয়েছ। আমি গর্বিত। মা ভালো না থাকায় আমি কলেজে যেতে চাইনি। মা অসুস্থ হলে কে দেখবে, এই চিন্তায় আমি কলেজে ভর্তি হতে চাইনি। কিন্তু মা জোর করে ভর্তি করালেন, কারণ তিনি জানতেন পড়াশোনা ছাড়া কিছু হয় না। সকালে বাবা আমাকে কলেজে নিয়ে যেতেন। কলেজ থেকে ফিরে আমি সন্ধ্যার খাবার রান্না করতাম। একদিন আবহাওয়া খারাপ ছিল। গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজে গিয়েছিলাম। ফিরে আসার সময় কালো মেঘ ও বৃষ্টি দেখে চিন্তিত হলাম। কলেজের গেটে সুনীলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে বলল, চাচা ব্যস্ত ছিলেন, তাই আমি তোমাকে নিতে এসেছি। আমার রাগ হলো, তারপরেও তার পেছনে বসে বাড়ি ফিরলাম। বাইকে বসে ভিজতে ভিজতে সুনীলকে স্পর্শে অদ্ভুত অনুভূতি হল। স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তাকে জড়িয়ে ধরলাম। আমি লক্ষ্য করলাম সুনীল লুকিং গ্লাসে আমাকে দেখছে বারবার। তার এই স্পর্শের অনুভূতিটা আমার কাছে অদ্ভুত লাগছিল। কিছুক্ষণ পর সুনীল আমাকে নামিয়ে দিয়ে বলল, সাবধানে যেও। তার কথা ভাবতে লাগলাম। যদিও আগে কখনো এমন অনুভূতি হয়নি। বাড়িতে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রাখলাম। রাতে শুয়ে সুনীলের সাথে বাইকে বসার সেই মুহূর্ত মনে এলো। সুনীল আমার মনে ও হৃদয়ে জায়গা করে নিল। ওই সময় আমার মনে নানা অনুভূতি আসতে শুরু করল। আমি চিন্তিত হয়ে উঠে বসলাম। জানি না কেন, কিন্তু সুনীলের কথা ভেবে ভালো লাগছিল। বাবা ব্যস্ত থাকলে সুনীল আমাকে নিয়ে যেত।
সুনীল চুপচাপ থাকত, শুধু চোখে চোখ রেখে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গড়ে উঠল। আমরা বন্ধুত্বপূর্ণ হতে শুরু করলাম। কখনো আইসক্রিম খেতাম, কখনো গল্প করতাম। সুনীল প্রায়ই আমাকে নিতে আসত, কখনো কোথাও বসে কথা বলতাম। একদিন পার্কে বসেছিলাম, পুলিশ এসে সবাইকে সরিয়ে দিল। তখন ঠিক করলাম, আর কখনো এভাবে বসব না। সুনীলকে সেটা জানালাম, কিন্তু মন থেকে তাকে ভুলতে পারলাম না। একদিন সুনীল প্রস্তাব দিল, চল কাল আমার বন্ধুর বাসায় যাই। ওর মা শহরের বাইরে, আমরা একটু সময় কাটাবো। আমি রাজি হলাম। মাকে বললাম কলেজে শো আছে, তাই তৈরি হচ্ছি। মাকে চুরি করে বললাম, মাও সম্মতি দিলেন। একটু লজ্জা লাগলেও প্রেম আর যুদ্ধে অনেক কিছুই হয়। রিকশা নিয়ে বের হলাম, কিন্তু কলেজের বদলে অন্য পথে চললাম। কিছুক্ষণ পর সুনীল এসে ওর বন্ধুর বাসায় গেলাম। সেখানে ছোট একটা ঘর ছিল। বুঝতে পারলাম এখানে আসা ভুল ছিল। আমার হৃদস্পন্দন এত জোরে ছিল যে কিছুই বুঝতে পারছিলাম না। সুনীল আমার হাত ধরে কথোপকথন শুরু করল এবং আমরা একে অপরের কাছাকাছি চলে এলাম। আমরা আবেগে ভেসে গেলাম। পরে সুনীল লজ্জিত হয়ে বলল, মাফ করে দাও, আমি এটা চাইনি। আমিও কিছু বলতে পারলাম না, কারণ এতে আমারও সমান দোষ ছিল। আমি তাকে থামানোর চেষ্টা করিনি। তারপর তাকে বললাম, আমাকে বাড়ি পৌঁছে দাও। সুনীল ভয়ে ছিল আমি রাগ করব কিনা। আমি বললাম, না, এখন কিছু বলতে চাই না। বাড়ি পৌঁছে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না, হয়তো বিপি কমে গেছে। মা আমাকে বিশ্রাম নিতে পাঠালেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। নিজের ওপর ঘৃণা অনুভব করছিলাম। পরদিন কলেজে যাইনি, টেনশনে শরীর খারাপ হয়ে গেছিল। সুনীল এর সাথে সম্পর্ক খারাপ হলো না, কিন্তু কিছুই আগের মতো ছিল না। 3 দিন পর সুনীল এর শরীর বলার অপেক্ষায় ছিলাম। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সুনীলকে বলি, এই পরিস্থিতি থেকে দূরে থাকি। আমার পরিবারকে জানিয়ে বিয়ের কথা বলো, কিন্তু সুনীল যেন হারিয়ে গেছে। তার খোঁজ পাই না, খুব চিন্তিত। একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, সুনীল কোথায়? বাবা বললেন, আমি তাকে চাকরিচ্যুত করেছি। সে দোকানের অনেক ক্ষতি করেছে। শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সুনীল আমাকে প্রতারণা করেছে, আমাকে একা ফেলে গেছে। আমার মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে হাসপাতালে নিতে হলো। 3-4 দিন পর মা বললেন, রুমিকে বিয়ে দিতে হবে। বাবা রাজি হলেন। তখন জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুবই হতাশ, আত্মহত্যা করার কথা ভাবছিলাম। মা জোর দিয়ে বললেন, 8 দিনের মধ্যে বিয়ে করতে হবে। আমার বিয়ে ঠিক হলো সুজয়ের সাথে। মা বাবার পছন্দ। সুজয় 12 বছরের বড় আর ব্যাংকে চাকরি করেন। তার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছেন। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার পেটে সুনীলের সন্তান। বিয়ের সিদ্ধান্ত নিতে হলো। আমার গর্ভাবস্থা 2য় মাসে ছিল। বাবার সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হল। 1 সপ্তাহ পরে বিয়ের দিন মা সুজয় এর উঠানে এলেন। আমার মা বাবার চাপের কারণে বিয়েতে রাজি হতে হয়েছিল। নতুন বাড়িতে এসে প্রথম কয়েকদিন খুব অস্বস্তি লাগছিল। এলাকার মহিলারা আমাকে দেখতে আসছিলেন, আর আমি অপরিচিত পরিবেশে খুব নার্ভাস ছিলাম। সব সময় ভয়ে থাকতাম, আমার গোপন কথা যদি কেউ জেনে যায়। একদিন শাশুড়ি আমাকে পরীক্ষা করতে এলেন। আমি কাঁপছিলাম, মনে হচ্ছিল আমার গোপন কথাটি ফাঁস হয়ে যাবে। আমি বললাম, এই জামাকাপড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। শাশুড়ির চোখ আমার শরীরের উপর এক্স-রে মেশিনের মতো ঘুরছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম। তখনই সুজয় রুমে ঢুকলেন। সুজয় 35 বছরের হলেও দেখতে ভালো ছিলেন। সুনীলের প্রতারণার পর আমি নিজেকে বলেছিলাম, সুজয়কে বিশ্বাসঘাতকতা করব না। সুজয় যখন আমাকে আংটি পরালেন, আমি নিজেকে তার প্রতি অনুগত হওয়ার প্রতিশ্রুতি দিলাম। পরদিন সকালে শাশুড়ির আশীর্বাদ নিতে গেলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বসতে বললেন। তার মনোভাব বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভাবছিলাম, আমি কি এই নতুন জীবনে সুখী হতে পারব? আমি বুঝতে পারছিলাম না কি করব। সকালে উঠে আমি রুমে চলে আসলাম। সুজয় তখনও ঘুমাচ্ছিল। মনে হলো আজ মুখ দেখানোর রীতি ছিল, যেটা আমি গতকাল করতে পারিনি। সুজয় খুব সুন্দর এবং নরম স্বভাবের মানুষ। আমি নিজেকে দোষারোপ করছিলাম, কেন সুনীলের সাথে সম্পর্ক করেছিলাম। সুজয় কিছু জানত না, তাই স্বস্তি পেলাম। রাতে সুজয় আমাকে রাতের খাবারের জন্য ডেকেছিলেন, কিন্তু আমি চুপ করে রইলাম। পরে 3 কাপ চা বানিয়ে সুজয় এর রুমে নিয়ে গেলাম।
কিছুক্ষণ পরে আমার শাশুড়ি এসে বললেন, রুমি, আমার ৩০ বছরের অভিজ্ঞতা আছে। আমি বুঝতে পেরেছি তুমি গর্ভবতী। আমি হতভম্ব হয়ে গেলাম। শাশুড়ি বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না। তার প্রথম স্ত্রীও তাকে এই কারণেই ছেড়ে গেছে। তোমার মা সুজয় এর কথা জেনে এই সম্পর্ক মেনে নিয়েছেন। তুমি সুজয়কে সব কথা বলে দাও, না হলে সে জানতে পারলে খুব রেগে যাবে। আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে রুমে ফিরে এলাম। বুঝতে পারছিলাম না কিভাবে সুজয়কে সব বলবো। সারা রাত এভাবে কাটালাম। সুজয় ঘুম থেকে উঠে আমাকে এভাবে বসে থাকতে দেখে বললেন, রুমি, তোমার কি হয়েছে, এভাবে আছো কেন? আমি আবেগে তাকে সব সত্যি বললাম। সুজয়, আমি ভুল করেছি। আবেগের বশে আমি সুনীলের প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে প্রতারণা করেছে। তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি ক্ষমা করতে না পারো, তোমার যে সিদ্ধান্তই নাও, মেনে নেব। সুজয় চুপ হয়ে গেল এবং কিছু না বলে বাইরে চলে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। পরে ব্যাগ গুছিয়ে আম্মুর বাসায় চলে গেলাম। মা বললেন, আমি জানতাম সবকিছু, তাই তোমার বিয়ে তাড়াতাড়ি করেছিলাম। সুজয় এর মা ও আমি এ বিষয়ে আগে থেকেই জানতাম। মা আরও বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না। তাই আমরা ভেবেছিলাম তোমার সন্তানকে দত্তক নেবে। আমি জানতাম সুজয় তোমার জন্য ভালো পছন্দ। আমি নির্বাক হয়ে গেলাম। মা আমাকে লজ্জিত করে চলে গেলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। মনে হলো সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সুনীল আমাকে প্রতারণা করেছে। আমি নিজেকে দোষারোপ করলাম। এখন শুধু আমার শাশুড়ি ও মা জানেন। সুজয় এই সত্যটা জানে, এরপর সবাই জানতে পাবে। আমি জানি এই পৃথিবী আমাকে বাঁচতে দেবে না। সারাদিন কাঁদতে কাঁদতে রুমে শুয়েছিলাম, কেন জানি না। সুজয় এর অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আসেনি। পরের দিনও কেটে গেল এভাবেই। তৃতীয় দিনে সুজয় এল। ওকে দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। সুজয় জিজ্ঞেস করল, কেমন আছো? আমি বললাম, ভালো নেই। আমি তোমার এবং আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। বেঁচে থাকার অধিকার আমার নেই। সুজয় বলল, তুমি যা করেছ তা ভুল ছিল, তবে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে থাকো। সে আমার হাত ধরে আমাকে বাড়ি নিয়ে গেল। তারপর থেকে জীবনের রুটিন বদলে গেল। শুরুতে মনে হতো আমি সুজয় এর সাথে আমার পরিবারকে প্রতারণা করেছি। তবে যখন রাহুলের দিকে তাকাতাম, মন শান্ত হয়ে যেত। সে সন্তানের জন্য সবকিছু প্রস্তুত করছিল। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু খুশিও হয়েছিলাম। আমার শাশুড়ি বলেছিলেন, তুমি দুর্বল, সপ্তম মাসেই সন্তানের জন্ম হবে। তারপর এক রাতে সুজয় এর কোলে একটি সুস্থ সন্তান জন্ম নিল। আমার কপালে চুমু খেয়েছিল। তখনও আমি অজ্ঞান ছিলাম, তাই আবার ঘুমিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, সুজয় আমার কাছে এলো। আমি তার হাত ধরলাম এবং বললাম, সুজয়, বিয়ের ৭ মাস হলো, কিন্তু তুমি কখনো বাচ্চার বাবার কথা জানতে চাওনি কেন? সুজয় বলল, আজকের পর থেকে কখনো এটা বলো না। এই ছেলে আমাদের, তুমি আর আমি। এটা আমাদের সন্তান। আমরা নতুন জীবন শুরু করব, যেখানে সবকিছু ভালো হবে এবং আমরা একে অপরকে ভালোবাসব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ। আমি ছোটবেলায় প্রায় ১০ থেকে ১২ বছর বয়সে রোমান্টিক হিন্দি সিনেমা দেখতে শুরু করি। বিশেষ করে যখন কোনো রোমান্টিক দৃশ্য আসত, তা বারবার দেখতাম, যেন এক অদ্ভুত আকর্ষণ কাজ করত। খুব তাড়াতাড়ি, প্রায় ১৪ বছর বয়সে, বিবাহ সম্পর্কে ভাবনা শুরু হয়। মাঝে মাঝে মনে হতো, যদি কখনো বিয়ে করি, তবে হয়তো স্বামীকে অন্য কোথাও যেতে হবে না এবং আমি সব সময় স্বামীর পাশেই থাকব। একদিন আমি রান্না করার সময় একটি পুরনো হিন্দি সিনেমা দেখছিলাম। সিনেমায় এক রোমান্টিক দৃশ্য চলছিল এবং সেই দৃশ্যটি আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। আমি বারবার তা দেখছিলাম। ঠিক তখনই অনুভব করলাম, কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে দেখি আমার ভাগ্নে এসেছে। সে মজা করে বলল, মামি, তুমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছ সিনেমাটি দেখে, তাই না? সে আমার হাত ধরে আমাকে বাইরের একটি ঘরে নিয়ে গেল আর আমরা একসাথে অনেক গল্প করলাম। বন্ধুরা, রেডি থাকো, গল্পটা তোমাদের ভালো লাগবে। কিছুদিন পর আমার স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। যতই চেষ্টা করেছি, আমি আমার স্বামীর সাথে মন খুলে কথা বলতে পারিনি।
25 বছর বয়সে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু 14 বছর বয়স থেকেই মনে হচ্ছিল কোনো সম্পর্কই যেন টিকে থাকে না। আমার জন্য অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। প্রতিবার যখন কিছু শুরু হতো তা আবার হঠাৎ করেই শেষ হয়ে যেত। আমি ঘণ্টার পর ঘণ্টা আমার রুমে বসে থাকতাম, মন ভার হয়ে থাকত। সান্ত্বনার জন্য মোবাইল তুলে রোমান্টিক হিন্দি সিনেমা দেখতে শুরু করতাম। সেই মুভিগুলোতে কেউ যখন ভালোবাসা প্রকাশ করত বা প্রেমের কথা সবার সামনে ঘোষণা করত, তা দেখে মনে হতো আমিও এমন কিছু চাই। মাঝে মাঝে ভাবতাম আমার বিয়েতে আমি আমার স্বামীর সাথে মেহেন্দি অনুষ্ঠানে নাচব, যেমন এখনকার মেয়েরা করে। আমি প্রায়ই এসব ভালো মুভি দেখতাম, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করা হয়। রোমান্টিক দৃশ্যগুলো আমার সবসময় খুব প্রিয় ছিল। বারবার সেগুলো দেখে আমি স্বপ্নে মগ্ন হয়ে যেতাম। তখন আমার ভেতরে একটা তীব্র ইচ্ছা তৈরি হয়েছিল, যাই হোক, আমি বিয়ে করতে চাই। কিন্তু সমস্যাটা ছিল, কেউ আমাকে পছন্দ করত না। যত বড় হতে লাগলাম ততই অনুভব করতাম আমার ছোট কোনো বন্ধুর বিয়ে হয়ে যাবে, আর আমি দূর থেকে দেখব। যখনই এমন কোনো দৃশ্য সামনে আসত, মনে হতো আমারও এমন কিছু হওয়া উচিত ছিল, কিন্তু তা কখনো ঘটত না। মাঝে মাঝে কেউ ঠাট্টা করত, এখনও বিয়ে হয়নি কেন? বাড়িতে বসে শুনতে হতো নানা কথা, যেমন এ কাজটা করো, ওটা করো। সবাই তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিল। কেউই আমার অনুভূতির দিকে তাকাত না, যেন আমি অদৃশ্য হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। এভাবে আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ত, আর আমি মাকে বলতাম যে সম্পর্কই হোক, কোনোভাবে আমাকে মেনে নিন। এমনকি যদি কেউ আমার চেয়ে অনেক বয়স্ক হয়, তবুও আমি কোনো দাবি করব না। আমি ভেবেছিলাম, যদি দরকার হয় শুধু শুকনো রুটি খেয়েই বাঁচব। তারপরেও আমাকে বিয়ে দিন, আমি আর বাবার বাড়িতে থাকতে চাই না তোমাদের বোঝা হয়ে। মাঝে মাঝে মনে হতো আমার ভবিষ্যৎ কেমন হবে, আর সেই সময়টা কখন আসবে। আমার বন্ধুদের বিয়ে হয়ে গেল, আর তারা তাদের নিজ নিজ জীবনে এগিয়ে গেল, আর আমি যেন সময় থেমে আছে আমার জন্য। একদিন মা আমাকে বকাঝকা করতে শুরু করলেন। কিছু কথা বলছিলেন যা শুনে মন খুব খারাপ হয়ে গিয়েছিল। মার আগে চপ্পলটা খুলে হাতে নিয়েছিলেন, আর আমি তাড়াতাড়ি সরে গেলাম। রেগে গিয়ে বললাম, এইসব কথা তুমি যদি ভাই বা বাবাকে বলো, তাহলে আমিও তাদের সামনে যা বলার বলবো। আমার এই কথায় মা খুব ক্ষুব্ধ হলেন, কিন্তু আমি তখন আর পিছিয়ে আসিনি। পরবর্তীতে এক সম্পর্কের প্রস্তাব এলো, যা সবাই মেনে নিল। খুব দ্রুত সব কিছু এগোলো, 1 মাসের মধ্যেই সব ঠিক হয়ে গেল। বিয়ের কিছুদিন পর জানতে পারলাম আমার স্বামী কুনাল বিদেশে মালয়েশিয়াতে কাজ করেন। যদিও সব কিছু দ্রুত ঘটল, তবুও আমি শেষ পর্যন্ত সন্তুষ্ট যে সব কিছু ভালোভাবে মিটল। সে সেখানে একজন ট্যাক্সি চালক হিসেবে কাজ করত, তাই 1 সপ্তাহের জন্য এসেছিল। যদি ও দুবাইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আমি তাকে যাইতে মানা করি, কিন্তু সে বলে পরিবারের দায়িত্ব সব আমার উপর। তার মধ্যে আমার এক ভাগনা আমাদের সাথেই থাকে। তাকে পড়াশোনা করার দায়িত্ব আমার। ভারতে যদি সে ট্যাক্সি চালায়, তেমন কিছুই হবে না, কারণ ও শুধু এই কাজটাই জানত। আমি তাকে বলেছিলাম আমি দুবাইতে ভালোই আয় করছি। আমি বললাম আমাকে সঙ্গে নিয়ে যাও, কিন্তু ও মুচকি হেসে বলল, দুবাইতে যেতেই তো চাও, কিন্তু সেখানে নিজের কোনো বাসস্থান নেই। আমি মালিকের ওয়ার্কশপে ঘুমাই আর ট্যাক্সি চালাই। বছরে একবার বাড়িতে আসি, তাও মাত্র 15-20 দিনের জন্য। এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মনে হলো, হয়তো এই বিয়েটা আমার জীবনের দুঃখ কমাবে না, কিন্তু স্বপ্নগুলো যেমন দেখেছিলাম সেগুলো কখনোই পূর্ণ হল না। তবুও সে ছিল এক প্রকার আবেগহীন। কখনো আমার প্রশংসা করেনি, অনুভূতি প্রকাশ করতেও দেখা যায়নি। স্বামীর সাথে বছরে মাত্র 15-20 দিন থাকা খুবই কঠিন ছিল। তার মা এবং আমি বুঝতে পেরেছিলাম যে সে তার পরিবারের যত্ন নিতে পারবে, কিন্তু যখনই রাগ হতো, কিছুই তাকে বিরক্ত করত না। বিদেশে ফিরে যাওয়ার পর আমি আবার সেই একাকিত্বে ডুবে গেলাম। রাতে ঘুম হচ্ছিল না, আর দিনে মাত্র 10 মিনিটের ভিডিও কলে তার সাথে কথা বলতাম। বোন আর ভাইয়ের মাঝে মাঝে কথা শুনতে পেলে মনটা হালকা হতো। শাশুড়ি আর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষজন রান্নাঘরের কাজগুলোতে আমাকে সাহায্য করতেন না। একসময় ঘুমের বড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতাম, যেন একাকিত্ব কিছুটা কমানো যায়। আমি নিজের সঙ্গেই লড়াই করছিলাম। ছোট ভাই নাহিদের সাথে একা একা সময় কাটতাম। আমি তার মামি হই। সে এখানে থেকে পড়াশোনা করে। নাহিদ বেশ কথা বলতে ভালোবাসত এবং প্রায়ই তার বিশ্ববিদ্যালয়ের মজার গল্প শোনাত, কিন্তু আমি সেসব গল্পে তেমন আগ্রহী ছিলাম না। একদিন রান্না করতে করতে একটি হিন্দি মুভি দেখতে শুরু করলাম, তবে মাঝপথে বিরতি নিয়ে পরে আবার দেখার পরিকল্পনা করলাম।
বিকেলে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর নাহিদ তখনও বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিল। আমি নিজেই সবজি রান্না করছিলাম এবং রান্নাঘরের চেয়ারে বসে সিনেমাটি দেখছিলাম। টেবিল আর চেয়ারগুলি সবসময় একই জায়গায় থাকত, যেখানে আমি সাধারণত নাস্তা আর দুপুরের খাবার খেতাম। মুভিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে দেখি নাহিদ খুব কাছেই দাঁড়িয়ে আছে। সে গম্ভীর মুখে বলল, মামি প্লিজ খাবার তৈরি করো। আমি একটু বিস্মিত হলেও মোবাইল বন্ধ করে দিলাম। এরপর থেকে নাহিদ এর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আগে কখনো সে আমার ঘরে আসত না, কিন্তু এখন নানা অজুহাতে ঘরে ঢুকতে শুরু করল। মাঝে মাঝে বলে, মামি চলো তোমার ঘরে বসে সন্ধ্যার চা খাই। শাশুড়ি প্রায় সন্ধ্যায় নিজের ঘরে চলে যেতেন, আর আমি তখন একাই থাকতাম। একদিন সন্ধ্যায় চা নিয়ে ঘরে ঢুকলাম, দেখি নাহিদ আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছিল, তাই চুপচাপ মোবাইলটা নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। চা খেতে খেতে সে জিজ্ঞেস করল, মামি তোমার কোনো সিনেমা বেশি ভালো লাগে? তার প্রশ্ন শুনে আমি হেসে জিজ্ঞেস করলাম, তুমি কি অ্যাকশন মুভি বেশি পছন্দ করো? সে মৃদু হেসে উত্তর দিল, না, আমি আসলে রোমান্টিক হিন্দি মুভি দেখতে ভালোবাসি। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম, আর সে বলল, আমারও সিনেমা আমার খুব প্রিয়। কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু হাসিমুখে তা গ্রহণ করলাম। তারপর সে মজা করে বলল, মামি তুমি চাইলে আমাকে তোমার বন্ধু বানাতে পারো। ভাই বোনের সম্পর্ক সাধারণত ভালোবাসা আর স্নেহের মাধ্যমে তৈরি হয়, কিন্তু কখনো কখনো এসব সম্পর্ক একটু জটিল হয়ে যায়। আমার নাম প্রিয়া, আমি বিবাহিত, এবং আমার স্বামী কাজের কারণে বিদেশে চলে গিয়েছেন। আমার ভাগনা নাহিদের সঙ্গে কথা বলায় কোনো সমস্যা ছিল না, কিন্তু ধীরে ধীরে তার কথাবার্তায় একটা অদ্ভুত ঘনিষ্ঠতা লক্ষ্য করছিলাম। একদিন সে বলল, মামি আমাদের এভাবে একা থাকা ঠিক হচ্ছে না। তার কথাগুলো আমি গুরুত্ব দিইনি, বরং হেসে বললাম, নাহিদ আমার একটু মাথা ব্যথা করছে, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। যদিও আমি আমার স্বামীকে সবসময় ভালোবাসতাম, কিন্তু নাহিদের এই আচরণ আমার জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছিল। সকালে নাস্তা তৈরি করছিলাম, তখন নাহিদ তার শার্টের বোতাম ঠিক করতে আমার কাছে এসে বলল, মামি এই টি শার্টের বোতামটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দিতে পারো? আমি সেদিন তাকে বললাম, তুমি নিজেই ব্যবস্থা করো। আমি কিছুটা দ্বিধার সঙ্গে ভিতরে ঢুকে নাহিদের শার্টের বোতাম লাগাতে লাগলাম। সে আমার দিকে গভীরভাবে তাকালো এবং হঠাৎ আমার কানের কাছে হাত নিয়ে এল। আমি দ্রুত বোতাম লাগিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। তখন থেকেই আমি অনুভব করছিলাম, নাহিদ ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। এরপর থেকে আমি তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে। ঘুম ভেঙে চোখ খুলে দেখি রুমে হালকা আলো জ্বলছে। নজর গেল বারান্দার দিকে খোলা জানালায়, যা সাধারণত বন্ধ থাকে। অবাক হয়ে বুঝতে পারছিলাম না, কিন্তু দেখলাম যেন একটা ছায়া দ্রুত সরে গেল। ভয়ে আমি কাঁপতে লাগলাম। দ্রুত জানালাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম এবং ধীরে ধীরে শ্বাস নিয়ন্ত্রণে আনলাম। পরে ঘরে ফিরে এসে আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মন শান্ত হচ্ছিল না। সকালে নাস্তার সময় নাহিদকে দেখলাম। সে হাসিমুখে বলল, তুমি কি মামাকে খুব মিস করছ? আমি কিছু বলার আগেই সে আবার মজা করে বলল, তাহলে মামা কথা ভেবে সারারাত জেগেই কাটাবে নাকি? তার আচরণে আমি বিরক্ত হয়ে বললাম, এভাবে যদি আর কখনো কিছু করো, তাহলে আর সহ্য করব না। নাহিদ আমার কথা শুনে সেখান থেকে চলে গেল। তবে পরের রাতেও জানালায় সেই ছায়া দেখতে পেলাম, যা আমাকে আরেকবার ভাবিয়ে তুলল। পরের দিন নাহিদকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি কি আমার রুমের জানালায় কিছু দেখতে চাইছিলে? আমি হাসি মুখে বললাম, তুমি যদি এমন আচরণ করো, তবে আমি তোমার মামা কাছে গিয়ে সব বলবো। নাহিদ রেগে সেখান থেকে চলে গেল। সেই রাতে আমি অনুভব করলাম কেউ যেন আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি আমার ভাগ্নে নাহিদ আমার পাশেই দাঁড়িয়ে। ভয় আর বিস্ময়ে আমি বললাম, তুমি এখানে কি করছো? তার আচরণে আমি বেশ বিরক্ত হলাম, আর রেগে গিয়ে বললাম, তুমি এভাবে আমার রুমে কেন আসছো? নাহিদ হঠাৎ আমার হাত ধরে বলল, যে কেউ দরজা দিয়ে আসতে পারে। নাহিদ আমাকে বলল, তুমি কি দরজাটা আমার জন্যই খোলা রেখেছ? এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, আর এই পরিস্থিতিতে নিজেকে অসহায় বোধ করছিলাম। আমি দরজা লক করিনি, কারণ মনে করতাম এসবের প্রয়োজন নেই, কিন্তু তার আচরণ সবকিছুই বদলে দিল। নাহিদ তখন আমাকে বলল, তুমি আমার সাথে অন্যায় করছ। আমি তোমাকে পছন্দ করি, তুমি জানো সব, তারপরেও কেন আমাকে তোমার কাছে আসতে দিচ্ছি না? এসব বলে সে চলে গেল। তখন আমি তাকে কি বলবো ভাবতে পারছিলাম না। পরদিন আমি ভেবেছিলাম স্বামীকে সব জানাবো, কিন্তু সাহস পেলাম না।
পরে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমাকে দেখতে এলো। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। সে বলল, তোমার ভাগ্নে শুরু থেকেই দূরে রাখার চেষ্টা করা উচিত ছিল। এমন না করলে সমস্যা বাড়বে। তোমার স্বামী আর শাশুড়ি হয়তো বিশ্বাসই করবে না এসব কথা। তার কথা শুনে আমি কেঁদে ফেললাম, ভেতরের দুঃখ আর চাপগুলো আর সামলাতে পারছিলাম না। সে আমাকে বলল, তুমি তো শিক্ষিত, তোমার স্বামীকে বলো যাতে তোমাকে তার সাথে বিদেশ নিয়ে যায়। সেখানে একটা চাকরি করলে তুমি নিজের খরচ নিজেই চালাতে পারবে। তার পরামর্শ শুনে আমি আমার স্বামীকে বললাম, তোমাকে ছাড়া এখানে থাকাটা খুব কঠিন। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে নাকি অন্য কিছু ভাবছ? আমি তখন ঠিক করে নিয়েছিলাম, যদি সে আমাকে দুবাইতে নিয়ে না যায় তবে আমি শ্বশুরবাড়িতে আর ফিরব না। অন্য কোথায় থাকব। এর কিছুদিন পরে শহরের একটি ভাড়া বাসায় থাকতে শুরু করলাম। এখানে থেকে আমি একটি স্কুলে শিক্ষকতার কাজ করছিলাম এবং একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। ফিরে যাওয়ার কথা আর মাথায় আনিনি। ধীরে ধীরে আমার জীবন পরিবর্তিত হতে লাগল, যদিও আমার ভেতরে একটা অস্বস্তি রয়ে গেল। আমি বুঝতে পারছিলাম যে নিজের ভুলের জন্য নিজেকে দায়ী করছি। আমার মনের অশান্তি আর অপরাধবোধ আমাকে গ্রাস করছিল। বারবার গোসল করেও মনে হচ্ছিল আমার শরীর থেকে সেই ময়লাটা মুছে ফেলতে পারছি না। আমি বুঝতে পারলাম একটি ছেলের সন্তান জন্ম দিয়ে ৮ বছর ধীরে ধীরে পেরিয়ে গেল। একদিন আমার স্বামী বাড়ি ফিরে খুবই বিরক্ত ছিল। আমি কারণ জিজ্ঞেস করলে তিনি জানালেন যে নাহিদ একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছে। পরিস্থিতি নিয়ে কেউ সেভাবে কথা বলছিল না এবং বিষয়টি সম্মানের প্রশ্নে এসে দাঁড়িয়েছিল। আমি এ নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ যিনি একসময় আমাকে সাহায্য করার নামে অপমান করেছিলেন তার বিষয়টি ভুলে যাওয়া আমার পক্ষে সহজ ছিল না। সে আমার আত্মসম্মান নষ্ট করতে চেয়েছিল। আজ তারই আত্মসম্মান নষ্টের পথে। উপর আল্লাহ চাইলে সব করতে পারেন। গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।